চারিদিকে মন মাতানো পরিবেশ থাকলেও একজনের মনে আজ মেঘ জমেছে। মন খারাপ আজ প্রিয় সঙ্গী হয়েছে তার। অরিত্রিকা উদাস মনে ছাদের রেলিং ঘেঁষে অদূরে দৃশ্যমান দমকা হাওয়ায় নাচনরত গাছপালার দিকে অপলক তাকিয়ে আছে। বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে সে, তবুও যেন সেদিকে খেয়াল নেই। প্রতিনিয়ত তার কানে বেজে যাচ্ছে একই কথা, শারহানের বিয়ে ইফা আপুর সাথে। ভাবতেই চক্ষুদয় হতে উপচে পড়ছে অশ্রু। বৃষ্টির পানি আর অশ্রু মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। বক্ষে যেন চিনচিন করে ব্যথা অনুভূত হচ্ছে। শ্বাস আটকে আসছে কেন যেন, দিশেহারা লাগছে। এমনটা কেন হচ্ছে তার? আগে তো কখনো এমন কিছু অনুভূত হয়নি, তবে আজ কেন হচ্ছে? শারহান ভাইয়ের যেখানে বিয়ে হোক, যার সাথে বিয়ে হোক, তার কিছু যায় আসে না, কিন্তু মন কেন মানতে চাইছে না? অনুভূতিরাও তার সাথে যেন ছলনা করছে। এতটা অসহায়, হতাশা, কষ্ট সে কখনো পড়েনি। এই প্রথম যেন কোনো সমুদ্রের অতলে দিশা হারিয়ে তলিয়ে যাচ্ছে। শারহানকে তো কখনো আগে অন্য কোনো নজরে দেখেনি। শারহান তার থেকে অনেকটা বড় হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। অরিত্রিকা শারহানকে সম্মান করলেও শত্রুর নজরে দেখে, কারণ শারহান প্রায় তাকে অপমান করে। তবে কিছুদিন যাবৎ নিজের মাঝে পরিবর্তন লক্ষ্য করছে সে। কিছুটা হলেও শারহানের প্রতি তার ভালো লাগা কাজ করে এখন। তবে সে প্রকাশ করেনি, মনের গহীনে চেপে রেখেছে। সে চায়নি মনের এই অব্যক্ত প্রণয়া সুখের কথা কেউ জানুক। সে জানে শারহান তাকে কখনো অন্য চোখে দেখে না। শারহান তো তার দিকে থেকে পারিবারিকভাবে সম্পর্ক মেনে চলেছে। এই কারণে তার সুপ্ত অনুভূতিকে দমিয়ে রেখেছে, ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ রেখেছে। ঝড়ো হাওয়াতে চারিদিক উত্তাল। অরিত্রিকার শরীর ঠান্ডা হয়ে আসছে, শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। হিমশীতল বাতাস যেন ছুঁয়ে যাচ্ছে অরিত্রিকার শরীর। বৃষ্টিতে ভেজার কারণে চক্ষুদয় লাল বর্ণ ধারণ করেছে, পা দুটো নিশ্চল হয়ে গেছে। ধীরে ধীরে রাতের আধার নামছে ধরণীতে, প্রকৃতিকে আধারে গ্রাস করছে। অরিত্রিকার শরীর কেমন টলছে, মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে আসছে। সে রেলিংয়ের কাছ হতে পিছিয়ে আসতে নিলেই পড়ে যেতে লাগলো। তখনই কেউ একজন অরিত্রিকার হাত ধরে টান দিল। অরিত্রিকার শরীরের ব্যালেন্স সামলাতে না পেরে সেই ব্যক্তিটির শক্তপোক্ত পুরুষালী বক্ষে আছড়ে পড়ল। দুহাত দ্বারা ব্যক্তিটির শার্ট খামচে ধরল নিজেকে বাঁচাতে। অরিত্রিকা মাথা ছিমছিম করতে করছে, কিছু চোখে অন্ধকার দেখছে সে। কিছুটা শান্ত হয়ে চুপ করে থাকলো সে বক্ষে। ঘ্রাণেন্দ্রিয় পরিচিত পারফিউমের গন্ধ পেতে অরিত্রিকা বিচলিত হলো। এই ঘ্রাণ যেন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হতে লাগলো। সে বক্ষ হতে মাথা উঁচিয়ে চকিত নয়নে তাকালো ব্যক্তিটির পানে। বৃষ্টির ফোঁটাগুলো শ্যাম মানবটির মুখ ছুঁয়ে যাচ্ছে, চুলগুলো লেপ্টে আছে কপালে। অগ্নিছড়া চাহনি যেন ছোট্ট সত্তা নাড়িয়ে দিল। চুলের পানি চুয়ে চুয়ে অরিত্রিকার মুখে পড়ছে। অরিত্রিকার ব্যক্তিটিকে স্নিগ্ধ পুরুষ মনে হচ্ছে। বাজের হালকা আলোয় কিছুটা মুখের অবয়ব বুঝতে পারছে সে। পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ মনে হতে লাগলো। সে দুর্বল চোখে অপলক তাকিয়ে রইল। আর ইউ ইডিয়েট, উদ্ভ্রান্তের মতো বৃষ্টিতে ভিজছিস কেন? তখনই ভেসে এলো ব্যক্তিটির মুখ হতে বজ্র কণ্ঠের বাণীটি। অরিত্রিকা ভালো লাগা ভুলে ভয়ে সিটিয়ে গেল যেন। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। শারহানের মুখশ্রী কঠিন, চোখে যেন আগুন ঝরছে। চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। মুষ্টি বদ্ধ করে রেখেছে হাত, রাগে ফুঁসছে সে। তখনই বজ্রপাত হলো। অরিত্রিকা আরও ভয় পেয়ে গেল। শারহান এখনো অরিত্রিকার হাত ধরে আছে। অরিত্রিকার শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। এতে যেন শারহানের রাগের মাত্রা বাড়ল। নিশ্চয়ই সন্ধে হতে উদ্ভ্রান্তের ন্যায় ভিজে চলেছে। এতটা নির্বোধ কেন এই মেয়ে? এসব ভেবে আর মেজাজ হারাতে চাইল না সে। ধৈর্য নিয়ে রাগ সংবরণ করতে লাগলো। শারহান দাঁতে দাঁত চেপে বলল, নিচে চল। অরিত্রিকা শারহানের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। ভয়ে আর শারহানের দিকে তাকালো না। শারহান ভ্রু কুঁচকে তাকালো অরিত্রিকার দিকে। তাকালেও পরে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে অন্য দিকে তাকালো।
অরিত্রিকার শরীর অবশ হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখ ঘোলাটে হয়ে গেছে। সেই অবস্থায় পা বাড়ালো নিজের রুমে যাওয়ার জন্য। দু কদম যেতেই মাথা ঘুরে গেল তার। শরীর নেতিয়ে পড়ে যাওয়ার আগেই শারহান ধরে ফেলল। অরিত্রিকা শারহানের হাতে শরীরের ভার ছেড়ে দিল। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো তার। অরিত্রিকা ঘোলাটে চোখে শারহানের অন্ধকার আবছা গম্ভীর মুখ দেখল শুধু। অরিত্রিকাকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে দেখে সকল রাগ নিমেষেই পানি হয়ে গেল। স্তম্ভিত হয়ে তাকালো অরিত্রিকার দিকে। হালকা করে গাল চাপড়ে অরিত্রিকাকে উঠানোর চেষ্টা করলো সে, কিন্তু অরিত্রিকা উঠল না। চোখ বন্ধ করে আছে সে। শারহান উপায় না পেয়ে অরিত্রিকাকে কোলে তুলে নিল। সে লক্ষ্য করলো অরিত্রিকার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীরও হিম হয়ে গেছে। সে দ্রুত অরিত্রিকাকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে গেল। অরিত্রিকা নিস্তেজ শরীরে কম্বল মুড়িয়ে বিছানায় ঘুমিয়ে আছে। বৃষ্টিতে ভিজে জ্বরের কবলে পড়েছে। চোখ মুখ শুকিয়ে মলিন হয়ে গেছে। সাথী বেগম মেয়ের কপালে জল পট্টি দিচ্ছেন চিন্তিত হয়ে। এত বড় মেয়ে হয়েছে তবুও হুঁশ বুদ্ধি হয়নি। তানিয়া বেগম অরিত্রিকার জন্য স্যুপ বানাতে গেছেন। ইফা মন খারাপ করে অরিত্রিকার পাশে বসে আছে। সে তো অরিত্রিকাকে ছাদ থেকে আসার জন্য ডেকেছিল, কিন্তু আসেনি। এখন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। শারহান একধ্যানে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। তার নজর তীক্ষ্ণ। সে ভেজা কাপড় চেঞ্জ করে এসেছে। অরিত্রিকা অসুস্থ হওয়াতে তার খারাপ লাগার পাশাপাশি রাগও লাগছে। সে যদি সন্ধ্যের সময় এসে ইশরাকে অরিত্রিকার কথা জিজ্ঞাসা না করত, তাহলে নিশ্চয়ই ছাদে জ্ঞান হারিয়ে পড়ে থাকতো। সাথী বেগম শারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো চেয়ার টেনে। শারহান সাথী বেগমের কথায় শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করল। সমস্যা নেই, দাঁড়িয়েই কমফোর্টেবল ফিল করছি। সাথী বেগম আর কিছুই বললেন না। শারহান কিয়ৎ চুপ থেকে বলল, ডাক্তারকে কল করেছিলাম, এসে পড়বে। এতক্ষণ তো সময় লাগে না আসতে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড়ো বাতাসও বইছে, এই কারণে হয়তো আসতে দেরি হচ্ছে। হতে পারে তোমার চাচাকে কল দিয়েছিলাম, বৃষ্টিতে আটকে পড়েছে, এসে যাবে। টেনশন করতে নিষেধ করেছে। এই আবহাওয়ায় অরিন ভাবি, ইফা, সাদাত আর আফ্রিদি বাহিরে গিয়েছে। ওদের যে কী অবস্থা! সাদাত কল দিয়েছিল, আসতে লেট হবে। সাথী বেগম ইফাকে বলল, ইফা, আমি একটু নিচ থেকে আসছি, তুই অরিত্রিকাকে জলপটি দিতে থাক। ইফা বলল, ঠিক আছে মাম্মি। সাথী বেগম রুম থেকে প্রস্থান করতে শারহান চেয়ার টেনে বিছানায় বসে পড়ল। ইশরা অরিত্রিকার মাথায় জলপট্টি দিতে ব্যস্ত। শারহান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ইশরাকে জিজ্ঞাসা করল। জ্বর কি খুব বেশি? ইশরা শারহানকে বলল, জি ভাইয়া। শারহান ইশরাকে কৌতূহল বশত জিজ্ঞাসা করল, অরিত্রিকার কি কোনো কারণে মন খারাপ ছিল? মন খারাপ হলেই তো বৃষ্টিতে ভিজে অথবা গান গায়। বিকেলে কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল? ইশরা কিছুটা ভেবে বলল, কারোর সাথে ঝামেলা হয়নি। অরিত্রিকার তো মেজাজ ফুরফুরে ছিল। সবাই বিকেলে ছাদে অনেক মজা করেছি, কিন্তু হঠাৎ করে অরিত্রিকার কি হলো বুঝলাম না। কোনো কিছু নিয়ে হয়তো আপসেট হয়ে গেছিল। আমরা নিচে আসার জন্য ডেকেছিলাম, কিন্তু অরিত্রিকা আসেনি। আমাদের সকলকে বলেছিল একটু পরে আসবে। আমরা আর জোর করিনি, বৃষ্টি হচ্ছিল। আমি ভেবেছি হয়তো অরিত্রিকা ছাদ থেকে নেমে এসেছে। শারহান মনোযোগ দিয়ে শুনেও কিছু সুরাহা করতে পারল না। অরিত্রিকার মাঝে মাঝে এই মেয়ের কি হয় শারহান বুঝে উঠতে পারে না। বৃষ্টিতে ভিজে তারও মাথা ব্যথা করছে, গোলাতেই কেমন খুসখুস করছে। শারহান ইশরাকে বলল, এক কাপ কফি নিয়ে আসতে পারবি? ইশরা ভাবলো যাবে কি যাবে না। গেলে অরিত্রিকাকে কে দেখবে? আর বড় মানুষের কথা অমান্য করা খারাপ দেখায়। মুখের ওপর না বলা যায় না, অন্য কেউ হলে বলতো যেতে পারবে না, কিন্তু শারহানকে না বলা যাবে না, যদি ধমক দেয়। ইশরাকে গভীর চিন্তায় মগ্ন দেখে বলল, যাবি? যাচ্ছি। ইশরা রুম থেকে বেরিয়ে শারহানের জন্য কফি আনতে গেল। শারহান ট্রাউজারের পকেটে হতে ফোন বের করে ডাক্তারকে কল দিল। ফোন বন্ধ বলছে। শারহান এতে প্রচণ্ড বিরক্ত হলো। বিপদের সময় এমনই হয়, কাউকে কলে পাওয়া যায় না।
সে ফোন আবারও পকেটে পুরল। অরিত্রিকা জোরের ঘোরে কেঁপে কেঁপে উঠছে, কিছু একটা বিড়বিড় করে জপে চলেছে। অনেকটা ধীরে বলার কারণে শারহানের কান অবধি পৌঁছাচ্ছে না। শারহান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো শুনতে। অরিত্রিকার হয়তো জ্বর বেড়েছে, সে কারণেই বিলাপ বকছে। শারহান স্বাভাবিকভাবে জ্বর দেখার উদ্দেশ্যে হাত বাড়িয়ে জলপট্টি সরিয়ে অরিত্রিকার কপালে হাত রাখলো। রাখতেই চমকে উঠল সে। এত জ্বর! জ্বর মনে হচ্ছে ভাব বের হচ্ছে। শারহান বিচলিত ভঙ্গিতে কাপড় ভিজিয়ে অরিত্রিকার কপালে রাখল। বৃষ্টি স্নাত সন্ধ্যা পেরিয়ে সময়টা এখন গভীর রাত। বাহিরে ঝড়ো হাওয়া বইছে। বৈশাখ মাসের সমাপ্তি ঘটলেও ঝড় বৃষ্টি যেন আজ নিজ ইচ্ছে মতো ধরণীতে পদার্পণ করেছে। রুমের জানালা খোলা থাকায় শীতল হাওয়ায় জানালার পর্দাগুলো তাল মিলিয়ে নড়ছে। শারহান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে অরিত্রিকার রুমে, কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। দৃষ্টি তার অরিত্রিকার দিকে। মেয়েটা জ্বর নিয়েও বেঘোরে ঘুমাচ্ছে। মাঝে মাঝে ঠান্ডা অনুভূত হয়, নড়ে চড়ে উঠছে। শারহান ছোট টেবিলে রাখা পানির বাটিতে কাপড় ভিজিয়ে অরিত্রিকার কপালে সুন্দরভাবে মেলে দিল। এর মাঝেই সে ডাক্তারকে অনেকবার কল দিলেও বারবার ফোন বন্ধ বলছে। হয়তো নেটওয়ার্ক প্রবলেম, বৃষ্টিতে নিশ্চয়ই আটকে গেছে কোথাও। শারহানের মাথা ব্যথাও বেড়ে চলেছে। সে ধৈর্য নিয়ে সহ্য করছে। ইশরাও এখনও কফি নিয়ে আসেনি, সাথে বেগম আর তানিয়া বেগমেরও কোনো দেখা নেই। শারহান রুমের জানালা ভেদ করে বাহিরে দৃষ্টি ফেলল। আবহাওয়া আরও খারাপ হয়ে গেছে। ঝড় বৃষ্টির গতি বেড়েছে। শো শো করে বাতাসের ধ্বনি ভেসে আসছে। শারহান অরিত্রিকার কপাল থেকে কাপড় সরিয়ে আবারও হাতের উল্টো পাশ দিয়ে কপাল স্পর্শ করে দেখল জ্বর কমেছে কিনা। সে অনুভব করল জ্বর আগের থেকে অনেকটা কম। এতে কিছুটা স্বস্তি পেল সে। প্রথমে জ্বরের তাপ বেশি থাকায় শারহান আতঙ্কিত হয়ে গিয়েছিল। সে কখনো কাউকে অসুস্থ হলে সেবা করেনি, এই প্রথম এতটা যত্নে কারো সেবা করলো। এই অনুভূতিটা মোটেও মন্দ নয়। তাকে যদি বাহিরের এই জলপট্টি দিতে দেখতো নিশ্চয়ই অনেক অবাক হতো। হওয়ারই কথা। রাজনীতিতে যুক্ত কাঠখোট্টা মানুষ কখনো কি এসব কাজ করে? হয়তো করে, তবে খুব কম সংখ্যক। অরিত্রিকার শীতল কিছু কপালে অনুভব হতেই নড়ে চড়ে উঠল। ঘুমাচ্ছন্ন মুহূর্তকে বিদায় দিয়ে পিঠ পিটিয়ে চাইল সে। শরীরে তীব্র ব্যথা অনুভব হলো। জ্বর যথেষ্ট কাবু করে ফেলেছে বুঝল সে। তন্দ্রাচ্ছন্ন চোখে দুর্বল চিত্তে তাকাতেই সামনে আবিষ্কার করল শারহানকে। তাকিয়ে কয়েকবার নেত্র পল্লব ঝাপটাল সে। শারহান অরিত্রিকা জাগার সাথে সাথেই নিজের হাত গুটিয়ে নিল। অরিত্রিকা বোঝার চেষ্টা করলো আসলেই কি শারহান তার সামনে বসে আছে কিনা। বোঝার আগে অসহ্য মাথার যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে এলো তার। সে এক হাতে তার মাথা চেপে ধরল। অরিত্রিকার কানে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর। সে আবারও সামনে বসা শারহানের দিকে চঞ্চল দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে সে ভুল শুনেছে। এটা কি আদৌ সম্ভব? শারহান তার রুমে প্রয়োজন ছাড়া কখনো আসে না। গুটি কয়েকবার এসেছে হয়তো, তাও বকাঝকা করতে। রুমে এসে বসে থাকবে এটা যেন অরিত্রিকার কাছে স্বপ্ন মনে হলো। ঘোলাটে চোখে বেশ কয়েকবার তাকিয়েও ভ্রম কিনা তা বুঝতে পারল না। আবারও সেই অসহ্যকর কথাগুলো মনে পড়ে গেল। এতেই চোখে অশ্রু ভিড় করল অরিত্রিকার। সে অশ্রুসিক্ত নয়নে শারহানের দিকে তাকিয়ে আছে। শারহান অরিত্রিকার কান্না করা দেখে শুধালো, কান্না করছিস কেন? মাথা ব্যথা করছে কি? অরিত্রিকা বাচ্চার ন্যায় ঠোঁট উল্টে জবাব দিল, না। তাহলে? অরিত্রিকার একটু অভিমান হলো। সে কেন কান্না করছে যন্ত্র মানবটা বুঝতে পারছে না কেন। অরিত্রিকা অভিমানী কণ্ঠে উত্তর দিল, আপনাকে বলবো না আমি। শারহান ভ্রুকুচকে বলল, তাহলে কাকে বলবি? অরিত্রিকা চুপ হয়ে গেল। চক্ষু হতে নির্গত নোনা পানির ফোয়ারা থেমে থেমে গাল বেয়ে পড়ছে। অরিত্রিকার মস্তিষ্ক ধরে নিয়েছে সামনে দণ্ডায়মান ব্যক্তিটি তার মনের ভুল। মানুষটি তো তাকে আশেপাশেও ঘেঁষতে নিষেধ করেছে ভেবেই মলিন হাসল। ভ্রম হয়েছে তো কি হয়েছে, কথা তো বলতে পারছে সে।
অরিত্রিকা ঝিমিয়ে যাওয়া চোখে তাকিয়ে অভিমানী কণ্ঠে উত্তর দিল, যে আমায় বুঝবে তাকে বলবো, আপনাকে কখনোই বলবো না, কারণ আপনি আমায় বোঝেন না। অরিত্রিকার মুখে এহেন কথা শুনে স্তম্ভিত হয়ে গেল সারহান। তার অধর যুগল কিছুটা ফাঁক হয়ে গেল। সে বিস্মিত নয়নে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। সারহান কিয় চুপ থেকে স্বাভাবিক স্বরে জানতে চাইল, কি হয়েছে বল, বললে আজ থেকে তোকে আর বকবো না। অরিত্রিকা শুয়ে থাকা অবস্থায় নিজের হাত দ্বারা চোখ মুছল। চোখ মুছে করুণ স্বরে সারহানকে বলল, আপনি বিয়েটা করবেন না শারহান ভাই? বিয়ে নামক শব্দটা শুনতে সারহান অবাক হয়ে গেল। সে অবাকতার রেশ কাটিয়ে তীক্ষ্ণ চোখে অরিত্রিকার কান্নায় বিধ্বস্ত মুখ পানে তাকালো। এতটুকু সময় কান্নাকাটি করে চোখ নাক লাল করে ফেলেছে। আর বিয়ের কথা আসছে কেন? বিয়ে নিয়ে তো আপাতত সে ভাবছে না। সারহান থমথমে মুখে বলল, আমার বিয়ের কথা আসছে কেন? আর বিয়ে করলে তোর কি সমস্যা? তুই নিষেধ করছিস কেন? অরিত্রিকা সারহানের কথা শুনে আঘাত পেল মনে। বক্ষে যেন নিবিড় ঝড় বয়ে গেল। তার মানে সারহান ভাই ইফা আপুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। জ্বরের ঘরে অরিত্রিকার যেন সব এলোমেলো লাগছে। রাগে দুঃখে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। সে আর সহ্য না করতে পেরে শয়নরত অবস্থায় ফুপিয়ে কেঁদে উঠল। অরিত্রিকাকে কাঁদতে দেখে সারহান ভড়কে গেল। সে বিচলিত ভঙ্গিতে বলল, কাঁদছিস কেন আবার? অরিত্রিকার রাগাশ্রয়ী মুখে বলল, আপনি খুব খারাপ শারহান ভাই। সারহান বুঝল অরিত্রিকার জ্বরের ঘরে এসব আবোল তাবোল বকে চলছে। সে অরিত্রিকার কান্না থামাতে বলল, আচ্ছা আমি খারাপ, ভালো হতে হলে কি করতে হবে বল। অরিত্রিকা সারহানের কথা শুনে কান্না বন্ধ করে দিল। কিছুটা শান্ত হয়ে দুঃসাহসিক কাজ করে বসল সে। নিজের কম্পনরত হাত দ্বারা সারহানের পুরুষালী শক্তপোক্ত হাত নিজ নরম মোলায়েম দু হাতের মাঝে আবদ্ধ করে নিল। সারহান অরিত্রিকার এমন কাজে চমৎকৃত, বিস্ময়ে নির্বাক। সরু চোখে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকা কিছুটা শক্ত করে পুনরায় মুঠোবন্দি করল। হাতের উষ্ণ ছোঁয়ায় এবার সারহানের হৃদস্পন্দন বেড়ে গেল। চমকিত হলো মন। জানেন, আপনি আসলে একটা যন্ত্র মানব। এই কারণেই তো আপনি কারোর চোখের ভাষা পড়তে পারেন না। সেই মানুষটির মনে লুকিয়ে থাকা অনুভূতি টের পান না। সব সময় অবহেলা করেন। আপনাকে হারানোর ভয়ে সে মূর্ছে যায়, অথচ আপনি বুঝতে পারছেন না। নিজের সুপ্ত ভালো লাগাকে দমিয়ে রাখতে চাইলেও পারেনি। ভালো লাগার মানুষটি অন্য কারো হয়ে যাবে শুনে চুপচাপ থাকতে পারেনি। আপনি বিয়েটা করবেন দয়া করে। আপনাকে অন্য কারো হতে দেখলে সে সইতে পারবে না। বিরহে জ্বলে যাবে তার হৃদয়। আপনিও বলুন, জীবনে প্রথম ভালো লাগা কখনো ভুলতে পারা যায়? অরিত্রিকা মলিন স্বরে অন্যমনস্ক হয়ে বাক্যগুলো আওড়ালো। বক্ষে তার অস্থিরতা বিরাজ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নরম হাতে পুরুষালী হাতের অস্তিত্ব যেন জানান দিচ্ছে, অরিত্রিকা, এটা তোর ভ্রম নয়। সত্যি মানুষটা তোর সামনে বসে আছে। তোর সকল কথা মনোযোগ দিয়ে শুনছে। তোর সকল কথার মর্ম বোঝার চেষ্টা করছে। তোর জন্য চিন্তা করছে। কিন্তু অরিত্রিকা তখনও সারহানকে তার কল্পনার আসর হতে বাস্তবে অনুভব করতে ব্যর্থ হলো। সারহান আশ্চর্য হয়ে গিয়েছে। এসব কি বলছে? কিছুই যেন সে ঠাউর করতে পারল না। সারহান ওষ্ঠযুগল গোল করে শ্বাস ফেলল। বুকের মাঝে সমুদ্রের ঢেউয়ের ন্যায় আছড়ে পড়ল সুপ্ত অজানা শিহরণ। কাহিনী যে এতদূর গড়িয়েছে সে বুঝতেই পারেনি। আবেগ, ভালো লাগা এগুলো সকলের আছে, তবে বয়স ভেদে কম বেশি। অরিত্রিকার ক্ষেত্রেও তাই হয়েছে। এই বোকা মেয়ে যে একটু কেয়ার সুন্দরভাবে কথা বলাকে এতটা সিরিয়াসলি নিয়ে নেবে সে বুঝতে পারেনি। সে তো তেমন কোনো ইন্টেনশন নিয়ে এগুলো করেনি। আর কিছু ভাবতে পারল না সারহান। মাথা কাজ করছে না এখন। সে সব কিছু বুঝেও অরিত্রিকার মুখ হতে নামটা জানতে চাইল। সারহান নিজেকে ধাতস্থ করে শান্ত স্বরে শুধালো, মেয়েটাকে? অরিত্রিকার অসহ্য লাগছে সব কিছু, তবুও মলিন হেসে বলল, আপনার আশেপাশেই আছে, খুঁজে নিন। সারহান নিজের মাঝে অস্থিরতা অনুভব করছে। এতটা বিচলিত কেন তার মন?
জোরে কয়েকবার শ্বাস টেনে নিল সে। শারহান তার হাতে বেশ গরম অনুভব করলো। অরিত্রিকার হাতও কাঁপছে। শারহান বুঝল অরিত্রিকার জ্বর আবার বেড়েছে। সে অরিত্রিকার মুঠোবন্দি হাত হতে নিজের হাত ছাড়িয়ে নিল। ব্যস্ততার সহিত আবারও জলপট্টি দিল সে। অরিত্রিকার চোখ নিমিষেই বুজে এলো। সে আর তাকিয়ে থাকতে পারল না। তানিয়া বেগম স্যুপ হাতে অরিত্রিকার রুমে প্রবেশ করলেন। দেখতে পেলেন শারহান অরিত্রিকাকে যত্ন সহকারে জলপট্টি দিচ্ছে। ছেলের এমন রূপ দেখে কিছুটা অবাক হয়েছেন তিনি, তবে ভালোও লেগেছে। যে ছেলে অরিত্রিকাকে বকাঝকা করে সে নিজেই সেবা করছে। শারহান কারো পায়ের শব্দের সামনের দিকে তাকালো। তানিয়া বেগমকে দেখে অস্বস্তিতে পড়ে গেল সে। অস্বস্তি লুকিয়ে শারহান তার মাকে স্বাভাবিকভাবে বলল, এতক্ষণ কি করছিলে বলো তো? এদিকে অরিত্রিকার জ্বর কমছেই না। খাবার খাইয়ে বাড়িতেই তো ওষুধ আছে, আপাতত খাইয়ে দাও। আবারও কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ডাক্তার কখন আসবে বলা যাচ্ছে না। তানিয়া বেগম এগিয়ে আসতে আসতে বললেন, আমার ছেলে যে এই গুণটাও আছে আজ জানলাম। শারহান মায়ের কথা শুনে কিছু অপ্রস্তুত হলো। সে মুখে গম্ভীর করে বলল, তুমি তো জানো আমি কেমন তা সকলকে দেখাতে চাই না। আমি আমার রুমে গেলাম। ইশরা কফি নিয়ে আসলে আমার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে। শারহান চেয়ার থেকে উঠে কয়েক কদম গিয়ে পিছু ফিরে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকার বলা কথাগুলো মনে পড়তেই চোখ সরিয়ে নিল সেদিকে থেকে। নানা ভাবনা যেন মস্তিষ্কে চেপে ধরেছে। সে পা গলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাত পেরিয়ে ভোর হয়েছে। চারিদিকে পাখির কিচিরমিচির কলরব মুখরিত পরিবেশ। বৃষ্টি থেমেছে রাতের তৃতীয় প্রহরে। ভোরে হালকা আলোয় প্রকৃতি দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে। বাতাসে মিশে আছে শীতলতা। মৃদু বাতাস ছুঁয়ে যাচ্ছে বেলকুনিতে বসে থাকা গম্ভীর পুরুষটির শরীর। দৃষ্টি তার অদূরে। গভীর ভাবনায় আচ্ছন্ন শারহান। সারা রাত না ঘুমিয়ে এখানেই বসে আছে বেলকুনিতে। ঘুম যেন চক্ষু হতে কোথাও নিরুদ্দেশ হয়েছে। মাথা ব্যথায় গুমর ঔষধ খেলেও চক্ষুপটে ঘুমের হাতছানি পায়নি। রাত হতে মস্তিষ্কে অরিত্রিকার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অরিত্রিকার কথাগুলো জ্বরের ঘোরে বললেও সত্যতা আছে তা শারহান বুঝতে অসুবিধা হয়নি একটুও। তার প্রতি যে অরিত্রিকার ভালো লাগা কাজ করে তা পরিষ্কার হয়ে গেছে। শারহান ভাবনার মাঝে তার হাত চক্ষুর সম্মুখে তুলে ধরল। অরিত্রিকা তার হাত মুঠোবন্দি করে ধরেছিল। ভাবতেই বক্ষে অন্তঃকোণে অন্য রকম শিহরণ বয়ে গেল। বক্ষে মৃদু অস্থিরতা অনুভব করল। সহসা চোখ বন্ধ করল শারহান। তখনই ভেসে উঠল জ্বরে কাতর হয়ে যাওয়া মলিন মেয়েলি মুখশ্রীর অবয়ব। মৃদু বাতাসে জানালার হালকা গোলাপি পর্দা হেলে দুলে নড়ে চলেছে। সকালের শীতল মনোরম পরিবেশ রাতের বৃষ্টিতে গাছের পাতাগুলো যেন অনেক বেশি গাঢ় সবুজ বর্ণ ধারণ করেছে। গাছের পাতায় অবশিষ্ট বৃষ্টিকণায় সূর্যের আলো পড়তেই মুক্তার ন্যায় চলচল করে উঠছে। সূর্যের আলো জানালা ভেদ করে অরিত্রিকার রুমে প্রবেশ করেছে। ঝিকিমিকি রৌদ্রস্নাত প্রকৃতি মোটেও মন্দ লাগছে না। অরিত্রিকা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। মুখশ্রী শুকনো মলিন। এক রাতেই মেয়েটিকে জ্বর অনেকটাই কাবু করে ফেলেছে। অতিরিক্ত ঘুমের কারণে চোখ মুখ ফুলে গেছে। রাতে ঝড় বৃষ্টি কমে এলে ডাক্তার এসেছিলেন চৌধুরী বাড়িতে। তিনি অরিত্রিকাকে অতিরিক্ত জ্বর ওঠার কারণে ইনজেকশন দিয়েছেন, সাথে আরও কিছু ঔষধ। এতেই অরিত্রিকা ঘুমে বিভোর হয়ে গিয়েছিল। এখনও চোখে ঘুম জড়িয়ে আসছে। কখন রাত পেরিয়ে ভোর হয়েছে বুঝতেই পারেনি। অরিত্রিকা ঘুমে ঠুলো ঠুলো চোখে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। 9টা 20 বাজে। রাতে স্যুপ খেয়েছে শুধু। খিদে তো পেটে, মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। সাথী বেগম অরিত্রিকাকে ডেকে ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকতে বলেছেন। সে অসুস্থ হয়ে একটা দিক ভালো হয়েছে, মায়ের আদর যত্ন ভালোবাসা পাচ্ছে বেশি করে। অরিত্রিকা এক ধ্যানে অফ হোয়াইট দেয়ালের রং তুলির স্বতঃস্ফূর্ত আঁচড়ে আঁকা ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তার মনে পড়ে যখন সে সদ্য কলেজে উঠেছিল, সে সময় তাদের বাড়ি পুনরায় রং করা হয়েছিল।
অরিত্রিকা তার বাবাকে বলেছিল নিজের ঘরের দেয়ালে ফুলের পেইন্ট করাবে। আজমল সাহেব মেয়ের কথা রাখেন, কিন্তু মেডিকেলে চান্স না পাওয়ায় সবকিছু অন্যরকম হয়ে গেল। অরিত্রিকার সাথে তার বাবা ভালোভাবে কথা বলেন না। অরিত্রিকা মানে তার গাফিলতির কারণেই মেডিকেলে চান্স পায়নি। ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সাথী বেগম খাবার প্লেট হাতে রুমে প্রবেশ করলেন। মেয়েকে গভীর চিন্তায় মগ্ন দেখে তিনি ডেকে উঠলেন, অরিত্রিকা, এত কি ভাবছিস? অরিত্রিকার ভাবনার সুতো ছিল তখনই। সে সাথী বেগমের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তেমন কিছু না। সাথী বেগম গিয়ে মেয়ের পাশে বসলেন। নিজ হাতে ভাত মাখিয়ে অরিত্রিকাকে বললেন, নে, হা কর। অরিত্রিকা খাবার মুখে নিল। নিতেই অনুভব করলো সে খেতে পারছে না, কেমন বিস্বাদ লাগছে মুখে। চোখ মুখ কুঁচকে গেল তার। সাথী বেগম অরিত্রিকার মুখশ্রী কুচকানো দেখে বললেন, কি হয়েছে? মা, ভাত খেতে পারছি না, স্বাদ লাগছে না, পানি দাও। সাথী বেগম অরিত্রিকার হাতে পানির গ্লাস এগিয়ে দিলেন। অরিত্রিকা পানি দ্বারা মুখের ভেতরে থাকা ভাত গিলে ফেলল। পানিও তেতো লাগছে। মুখ কুচকেই বলল, আমার খেতে ইচ্ছে করছে না আর। নিয়ে যাও খাবার। ঔষধ খেতে হবে, এত অল্প খেলে হবে না, আর একটু খা। অরিত্রিকা মুখ ভার করলো। সাথী বেগম দেখলেও ভাত মাখিয়ে অরিত্রিকাকে খাইয়ে দিলেন। ৩-৪ বার খেয়ে আর খেলো না অরিত্রিকা। সাথী বেগম প্লেটে হাত ধুয়ে ডাক্তারের দেওয়া কয়েক রকমের ঔষধ খোসা ছাড়িয়ে মেয়ের হাতে দিলেন। অরিত্রিকা সবগুলো ওষুধ খেয়ে হাঁপ ছেড়ে বাঁচল যেন। অরিত্রিকা নিজের রুমে কারো উপস্থিতি না দেখে সাথী বেগমকে জিজ্ঞাসা করলো, মা, কাউকে দেখছি না, কোথাও গিয়েছে কি? না, সবাই নিচে আছে। তুই যখন ঘুমাচ্ছিলি সবাই তোকে দেখতে এসেছিল। ইশরা বাসায় চলে গেছে, তোর ফুপা কল করেছিল। সাদাত বাইকে করে রেখে এসেছে। ও, আমি নিচে গিয়ে ইফাকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি। একা একা নিশ্চয়ই ভালো লাগবে না। অরিত্রিকার মুখ থমথমে হয়ে গেল। সে থমথমে ভাব বজায় রেখে বলল, ঠিক আছে। সাথী বেগম রুম থেকে বেরিয়ে যাবে এমন সময় অরিত্রিকা মিয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞাসা করলো, মা, বাবা আমায় দেখতে এসেছিল। সাথী বেগম থেকে প্রতি উত্তর করলো, উনি তোর বাবা হয়, কোনো শত্রু না। মেয়ে অসুস্থ, তা দেখে বাবা কি করে চুপ করে বসে থাকতে পারে? রাত থেকে তোর জন্য টেনশন করছে। রাতে অনেকবার এসে দেখে গেছে। অরিত্রিকা মন ভালো হয়ে গেল। শারহাম, তোর চোখ এমন লাল রাখছে কেন? সারা রাত ঘুমাসনি? শারহান আজ এমপি মহোদয়ের সাথে দেখা করতে ওনার বাড়িতে এসেছে। সাথে আবিরও আছে। আবির সোফায় বসে অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে শারহানের চোখ টকটকে লাল। এর দুইটা কারণ হতে পারে। প্রথমত গঞ্চিকা সেবন, ছাইপাশ খাওয়া। দ্বিতীয়ত রাতে ঘুম না হওয়া। প্রথম কারণটা শারহানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সে জানে তার বন্ধু যথেষ্ট ভালো এসবের দিক দিয়ে। তাহলে কি দ্বিতীয় কারণ? মনে মনে এই ছোট্ট বিষয় নিয়ে জগা খিচুড়ি পাকাচ্ছে আবির। মাথায় তার অসংখ্য কথা ঘুরছে। সে আর কৌতূহলী দমিয়ে না রেখে শারহানকে সরাসরি প্রশ্ন করে ফেলল। শারহান আবিরের কণ্ঠস্বর শুনে ছোট্ট করে উত্তর দিল, হুম। আবির যেন শারহানকে জ্বালানোর পথ পেয়ে গেল। মনে মনে অসংখ্য শয়তানি ফন্দি আঁটল। আবির শয়তানি হাসি দিয়ে বলল, নতুন নতুন গার্লফ্রেন্ড হয়েছে নাকি ভাই? এমন হয় রে, প্রথম প্রথম প্রেমে পড়লে সারা রাত জাগতে হয়, প্রেমালাপ করতে হয়। আবিরের কথা শুনে শারহানের ভ্রু কুঁচকে গেল। এসব কি বলছে আবির? গার্লফ্রেন্ডের সাথে কথা? আচো। শারহান ব্যগ্র কণ্ঠে বলে উঠল, ভালোই তো, তোর এক্সপেরিয়েন্স আছে দেখছি। থাকারই কথা। তোর গার্লফ্রেন্ডের সংখ্যা তো গুণে শেষ করা যাবে না। কিছুদিন পর পর নতুন নতুন। আবির শারহানের কথা শুনে গা গুলিয়ে হেসে দিল। শারহান মোটেও মিথ্যা বলছে না। আবির হেসেই বলল, সে বাতাস তো তোরও লেগেছে ব্রো। এবার বল, ভাবির নাম কি? শারহান সরু চোখে আবিরের দিকে তাকিয়ে বলল, তোর মতো আমার ক্যারেক্টারে সমস্যা নেই যে রাত জেগে কথা বলে নিজের সময় নষ্ট করব। ওসব ছাড়াও আমার অনেক কাজ আছে। আবির দুঃখী মুখ করে হতাশার ভঙ্গিতে বলল,
আমার মনে হয় তোর জীবনে কোনো শখ আহ্লাদ নেই, রাজনীতিতেই সংসার পেতে আছিস। আমার কষ্ট হয় জানিস, আমার জীবনে মনে হয় আর চাচ্ছু ডাক শুনতে পারবো না। অন্তত চাচ্ছু ডাক শোনার জন্য বিয়েটা কর ভাই। শারহান মুখ কুঁচকে বলল, তোর মতো ড্রামাবাজ আমি খুব কম দেখেছি। মেয়েদের মতো এত ন্যাকামি করিস কেন? সত্যি বললে ন্যাকা লাগে তোর? এমন একজনের সাথে তোর বিয়ে হোক, সম্পূর্ণ তোর বিপরীতধর্মী মানুষ, সারাদিন তোকে জ্বালিয়ে মারবে, দেখবি তখন ন্যাকামি কি। আস্তে কথা বল, ভুলে যাস না আমরা এখন কোথায় আছি। আবির চুপ হয়ে গেল। মনে মনে অনেকটা বিরক্ত সে। শারহান বিয়েটা করলে বাড়িতে সে মা বাবাকে বলতে পারতো, শারহানেরও বিয়ে হয়ে গেল, সকলের বউ আছে, এবার আমার বিয়েটাও তোমরা দিয়ে দাও। তার হচ্ছে কোথায়? শারহানকে বিয়ের কথা বলেও কোনো লাভ হচ্ছে না। সাহস করে নিজের বাড়িতেও নিজের বিয়ের কথা বলতে পারছে না। কি যে মুসিবত! শারহান আবিরের কথায় আর পাত্তা না দিয়ে পকেটে হাত হতে ফোন বের করলো। কপালে চিন্তার ভাঁজ। ফোনের লক খুলে কল লিস্টে কারো নাম্বার খুঁজতে লাগলো। কিছুক্ষণ ঘাটাঘাটি করে কাঙ্ক্ষিত নাম্বারটি ভেসে উঠল ফোন স্ক্রিনে। স্ক্রিনে ইংরেজি অক্ষরে ফাইরোজ নামটা সেভ করা। কিয়ৎ সময় ভাবনায় মত্ত হলো সে। ভাবতে লাগলো কল দিবে কি না। 2-3বার কল দিতে গিয়ে শারহানের আঙুল আটকে গেল। কল দেওয়ার সিদ্ধান্ত বদলে মেসেজ দিতে পারে, সেটাই ঠিক বলে মনে হয়েছে তার কাছে। চিন্তিতগ্রস্ত হয়ে হাতের আঙুল গলিয়ে কিছু লিখে নাম্বারটিতে সেন্ড করে দিল সে। আই এম সরি জেন্টলম্যান, একটা কাজে আটকে গেছিলাম তাই আসতে দেরি হলো। আজাদ সাহেবের কণ্ঠস্বর শুনে শারহান ফোন সাইলেন্ট করে পকেটে রেখে দিল। আজাদ সাহেব একটা মিটিংয়ে আটকে গিয়েছিলেন, ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। সোফা থেকে উঠে শারহান আজাদ সাহেবের সাথে হাত মিলিয়ে বলল, ছোট্ট একটা বিষয়কে এতটা সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন নেই আজাদ সাহেব। আবিরও শারহানের সাথে দাঁড়িয়ে আছে। আজাদ সাহেব হেসে বললেন, সময়ের মূল্য অনেক, একবার চলে গেলে ফিরে পাওয়া যায় না। আমি সময় নষ্ট করতে পছন্দ করি না। যাই হোক, দুজনে বসো। শারহান আবির আবারও বসে পড়ল। আজাদ সাহেব আয়েশি ভঙ্গিতে বসে আবিরকে বললেন, কি খবর আবির? রাজনীতি নিয়ে ব্যস্ত আছো দেখছি, ভালো প্রচার প্রচারণা করছো দেখলাম। আবির মৃদু হেসে জবাব দিল, অনেকটাই ব্যস্ত। আজাদ সাহেব হেসে বললেন, চালিয়ে যাও, ইলেকশনে আবারও জয়লাভ করতে হবে। অরিত্রিকা গোসল সেরে মাত্রই রুমে এসেছে। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে চলেছে দুর্বল হাতে। মুখে কিছুটা বিরক্তির ভাঁজ। কোনো মতে ভেজা চুল মুছে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। সেখান হতে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে লাগলো। চুল মুছে তোয়ালে পড়তে বসে সে চেয়ারে মেলে দিল। এখন বাহিরে যেতে ইচ্ছে করছে না। অরিত্রিকার শরীর কিছুটা সুস্থ, এখন জ্বর নেই, তবে শরীরে ব্যথা করছে, দুর্বলও লাগছে। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। এতটুকু কাজ করতেই হাঁপিয়ে গেছে সে। বিছানায় হেলা দিয়ে তিশাকে কল করার জন্য ফোনটা হাতে নিল। ইশরা চলে গেছে, মনটা ভালো নেই। ইফা থাকলেও কথা বলতে ইচ্ছে করছে না। তিশা আসলে হয়তো মনটা ভালো লাগবে। ফোন হাতে নিয়ে দেখলো ফোন স্ক্রিনে অসংখ্য নোটিফিকেশন জমা হয়েছে। অরিত্রিকা নোটিফিকেশন অল ক্লিয়ার করতে গিয়ে একটা নোটিফিকেশন তার চোখে আটকে গেল। বক্ষে তখনই মৃদু কম্পন বয়ে গেল। কিছুটা অস্থিরতা অনুভব করল সে। অবিশ্বাস্য ভঙ্গিতে কয়েকবার পলক ঝাপটালো সে। মেসেজ নোটিফিকেশনে জলজল করে মেসেজদাতার নাম ভেসে উঠেছে, শারহান ভাই নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ এসেছে। সে মেসেজটি ক্লিক করলো। জ্বর কমেছে? এই ছোট্ট মেসেজ অরিত্রিকার ঠোঁটের কোণে হাসি ফুটালো। কিছুটা উচ্ছ্বসিত হলো ভেতরে ভেতরে। আরেকটা মেসেজও আছে সে মেসেজটা উৎসাহের সাথে পড়তে লাগলো। খাবার খেয়ে ঠিকমতো ওষুধ খাবি, রেস্ট নিবি। উড়নচণ্ডীর মতো এই অসুস্থ শরীরে লাফিয়ে লাফিয়ে ঘুরবি না। অরিত্রিকা যতটুকু খুশি হয়েছিল তা এক নিমিষে ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। সে কি সবসময় এমন লাফিয়ে বেড়ায় নাকি? মাঝে মাঝে একটু শয়তানি করে, তাই বলে উড়নচণ্ডী বলবে? এটা মানা যায় না। বারবার শুধু অপমান, তাই না? এবার থেকে আরও উড়নচণ্ডীপনা করবে, তাও আবার যন্ত্র মানবটার সামনেই।
অরিত্রিকা কিছুটা রেগে মেসেজে লিখল, আমি আপনার সামনে লাফাবো, নাচবো, গোটা বাড়ি নেচে নেচে বেড়াবো, তাতে আপনার কি? দরকার পড়লে সারা দিন মঞ্জুলিকার মতো সেজে নৃত্য করব। তৎক্ষণাৎ আর কোনো মেসেজের রিপ্লাই আসলো না। অরিত্রিকা রেগে থাকলেও তার মনে পড়ে রইল ফোনের দিকে। মন বলছে রিপ্লাই আসুক, অনুভূতি আসলেই ছন্ন ছাড়া হয়। কিছুটা সময় যেতেই মনে পড়ল সে তো তিশাকে কল দিতে চেয়েছিল। তখনই মেসেজে টুং করে শব্দ হলো। দেখলো শারহান মেসেজে রিপ্লাই করেছে। অরিত্রিকা আগ্রহ নিয়ে দ্রুত মেসেজ বক্স ওপেন করতে পড়তে লাগলো, লুঙ্গি পরেছিলি সেদিনের সাজটা মঞ্জুলিকার থেকে কম কিছু লাগছিল না। অন্য কেউ হলে নিশ্চিত ভাবতো তুই তার ঘাড় মটকাতে এসেছিস। তবে বলতে হবে সেই সাজটা তোর জন্য একদম পারফেক্ট ছিল। একদম ছোট্ট মঞ্জুলিকা লাগছিল তোকে। অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। এটা কি শারহান ভাই তার প্রশংসা করলো নাকি অপমান করলো তা নিয়ে অরিত্রিকা কনফিউজড হয়ে গেল। অরিত্রিকা আর দেরি না করে আবারও লিখলো, আপনি আমার প্রশংসা করলেন নাকি অপমান করলেন? এই ওরু উঠ, আর কত ঘুমাবি? বিকেল হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছিস? তিশা অরিত্রিকার বিছানার সম্মুখে গিয়ে কোমরে দু হাত দিয়ে বিগড়ানো মেজাজে অরিত্রিকার ডেকে চলেছে। অরিত্রিকা তো ঘুমে এতটাই বিভোর তিশার কণ্ঠস্বর কানেই পৌঁছাচ্ছে না। বিকেলে আসতে বলে এখনো ঘুমাচ্ছে। তিশা আর দেরি না করে চিল্লিয়ে উঠল, এই ওরুর বাচ্চা উঠ, আর কত ঘুমাবি? অরিত্রিকা ঘুমের মাঝে কারো কর্কশ আওয়াজ শুনে চমকে ধরফরিয়ে উঠে বসলো বিছানায়। হাতে থাকা ফোনটা ছুটে নিয়ে একটু দূরে গিয়ে পড়ল। এখনো ঘুমের রেশ কাটেইনি। সে ঘুমো ঘুমো চোখে আশেপাশে পর্যবেক্ষণ করলো কে এইভাবে চিল্লালো। বিছানার পাশে তিশাকে দেখে অরিত্রিকার ভ্রু কুঁচকে গেল। এই মাইয়া এত তাড়াতাড়ি কই থেকে আইলো? তিশা অরিত্রিকাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ভাব নিয়ে বলল, আমি দেখতে সুন্দরী, এটা আমি জানি। এভাবে তাকিয়ে থাকবি না, আমার নজর লেগে যাবে। অরিত্রিকা তিশার কথা শুনে মুখ বেঁকিয়ে বলল, যে না মিষ্টি কুমড়ার মতো চেহারা আবার বলে সুন্দরী। নিজের চেহারা গিয়ে আগে আয়নায় দেখ। তিশা অরিত্রিকার কথায় পাত্তা না দিয়ে হেসে বলল, আর তুই তো লাউয়ের মতো, এই জন্যই তো দুইজন বান্ধবী। এবার যা, ফ্রেশ হয়ে আয়, এলোমেলো চুলে একদম মঞ্জুলিকার মতো লাগছে। অরিত্রিকার তখনই মনে পড়ে গেল শারহানের লেখা মেসেজের কথা। তাকে বলেছিল ছোট্ট মঞ্চুলিকা। বয়স 18 হয়ে গেছে, সে কি এখনো ছোট আছে? নেই তো, কিছুদিন পর 19 বছর হবে। অরিত্রিকা সেসব ভাবনা অসম্পূর্ণ রেখেই বিছানা থেকে নেমে তিশাকে বলল, তুই এত তাড়াতাড়ি কিভাবে আসলি? তিশা বিছানায় বসে অবাক হয়ে বলল, সময় দেখেছিস? 4টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছি আমি ভাবলাম হয়তো 2-3 ঘন্টা ঘুমিয়েছি। আগে ফ্রেশ হয়ে আয়, তারপর কথা বলছি। অরিত্রিকা ঝুলতে ঝুলতে ধীর পায়ে ওয়াশরুমে চলে গেল। তিশা নিজের ফোন বের করে স্ক্রল করতে লাগলো। অরিত্রিকা তাকে কল দিয়েছিল আসার জন্য। বেস্টু কল দিয়েছে, সে কি না এসে থাকতে পারে? অরিত্রিকা ওয়াশরুমে থেকে বেরিয়ে এসে তিশার পাশে বসলো। তিশা ফোন স্ক্রল করা বন্ধ করে বলল, মুখের এই হাল কেন তোর? মনে হচ্ছে 10 বছর ধরে খাওয়া দাওয়া করিস না। জ্বর এসেছিল রে, এই কারণে শুকিয়ে গেছে একটু। তিশা উদগ্রীব হয়ে অরিত্রিকার কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই। সে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, কবে জ্বর এসেছিল? আমায় কেন বলিসনি? কাল রাত থেকে জ্বর, কিন্তু এখন নেই। তিশা সন্দিহানী দৃষ্টিতে তাকিয়ে বলল, হঠাৎ জ্বর কেন আসলো? কাল তো বৃষ্টি হয়েছিল, নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছিস। অরিত্রিকা মৃদু হেসে বলল, একদম ঠিক, এজন্যই তো তোকে এত ভালোবাসি। কিভাবে যে আমার মনের খবর বুঝে যাস। তো মন খারাপ করেছিলি কেন? আবার কি আঙ্কেল কিছু বলেছে? অরিত্রিকার হাসি বন্ধ হয়ে গেছে। কিছুটা উদাসীন ভঙ্গিতে তাকালো তিশার দিকে। তিশা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। অরিত্রিকা ভাবতে লাগলো শারহানের কথাটা বলবে কিনা। কি করে বলবে? তিশা নিশ্চিত শারহান ভাইয়ের বিয়ের কথা শুনে অক্কা পাবে। তার উপর যদি বলা হয় সে শারহান ভাইকে পছন্দ করে, তাহলে যে কি হবে ভাবতে ঢোক গিলল অরিত্রিকা। উফ, কোন দিকে যাবে সে? মিথ্যা বললেও তো ধরা খেয়ে যাবে নিশ্চিত।
মনে হচ্ছে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আজ পড়েছে সে। তিশা অরিত্রিকার দিকে তাকিয়ে নজরদারি করছে। মনে হচ্ছে কোনো বড়সড় কাহিনী ঘটেছে। একটু টেনশনও হচ্ছে তার। সে জানে অরিত্রিকা মন খারাপ হলে বৃষ্টিতে ভেজার অভ্যেস আছে। এর আগেও এমন অনেকবার করেছে। তিশা অরিত্রিকার কোনো উত্তর না পেয়ে বিরক্তি নিয়ে বলল, এমন মুখে কুলুপ এঁটে বসে আছিস কেন বল? অরিত্রিকা আমতা আমতা করে বলল, তেমন কিছু হয়নি, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল তাই ভিজেছি। সত্যি বলছিস তো? তিশার সন্দেহানি কণ্ঠস্বর। অরিত্রিকার ইশরা আর তিশাকে পুলিশ মনে হয়। দুজনেই একই ধাঁচের। এই যে দুজনে প্রশ্ন করা শুরু করে দেয়। সত্যি বলছি। নিচে দেখলাম সবাই বসে আছে, নতুন কয়েকজনকেও দেখলাম। তারা কারা? মামি, মামাতো বোন আর ভাই। তারা 2 দিন আগে এসছে আমাদের বাড়িতে। তিশা স্বাভাবিকভাবেই বলল, ও, দেখলাম বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল। তোর বিয়ে ওই গাদা নিশানের সাথে আবারও দেওয়ার কথা ভাবছে নাকি? অরিত্রিকার মন খারাপ হয়ে গেল। আবারও বিয়ের কাহিনী শুরু হয়ে গেছে। শারহান ভাইকে তবে বিয়েটা করে নিবে ভাবতে মন বিষণ্ণ হলো তার। তবে তা বাহিরে প্রকাশ করলো না, স্বাভাবিক রইল। কেঁদে ঘরের কোণে পড়ে থাকলে তো সবাই তাকে সন্দেহ করবে। সে চায় না এসব নিয়ে বাড়িতে কোনো কাহিনী হোক। নিজেকে দুর্বল হতে দেওয়া যাবে না, স্ট্রং হতে হবে। ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই। সে তিশাকে বলল, শারহান ভাইয়ের বিয়ের কথা চলছে। তিশা এতক্ষণ স্বাভাবিকভাবে থাকলেও শারহানের বিয়ের কথা শুনে চিল্লিয়ে উঠল। এসব কি বলিস? এটা কিভাবে সম্ভব? যা শুনেছিস তাই বলেছি। আমি বিশ্বাস করি না। এটা কি হয়ে গেল? আমি ছাড়া উনি অন্য কাউকে বিয়ে করতে পারেন না। আমায় এভাবে ঠকাতে পারেন না। আমি কি নিয়ে বাঁচব রে? তিশার দুঃখে মুখ করে হাত পা ছুঁড়ে নাটকীয় ভঙ্গিতে আহাজারি করতে দেখে অরিত্রিকার রাগ লাগলো। এই মেয়ে এত নাটক করে কিভাবে? সেও তো দুঃখে ভেসে যাচ্ছে, তাও তো এমন নাটক করেনি। অরিত্রিকা খিচে যাওয়া মেজাজে বলল, এমন করে আহাজারি করছিস মনে হচ্ছে শারহান ভাই তোকে ধোকা দিয়েছে। 10 বছর রিলেশন করেছে তোর সাথে। আমার সামনে এমন নাটক করবি না, না হলে খালে চুবিয়ে রেখে আসবো। তিশা অরিত্রিকার কথা শুনে থেমে গেল। মুখ ভার করে বলল, কাজ নেই তো ওনার, তোর মতো মিষ্টি কুমড়াকে বিয়ে করবে। আমারে তুই অপমান করলি? অরিত্রিকার রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, অবশ্যই, নিচে গেলে চল, না গেলে বসে থাক, আমি গেলাম। তিশা অরিত্রিকার পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, আরে আমিও আসছি, থাম। চৌধুরী বাড়ির ডাইনিং রুমে সোফায় বসে আছেন আমজুল সাহেব, আরশাদ সাহেব, সাথী বেগম, তানিয়া বেগম, মিতা বেগম আর আফ্রিদি। আলোচনা চলছে বিয়ে নিয়ে। আরশাদ সাহেব চিন্তিত ভঙ্গিতে তানিয়া বেগমকে বললেন, তুমি যে ইফার সাথে শারহানের বিয়ের কথা বলছো, শারহানের থেকে মতামত জানতে চেয়েছো? তানিয়া বেগম আরশাদ সাহেবের কথা শুনে বললেন, শারহানের সাথে এসব নিয়ে কথা হয়নি। ভেবেছিলাম রাতে কথা বলবো, তার হলো কই। অরিত্রিতার জ্বর এসেছিল, তাই আর বলা হয়নি। তোমায় বললাম কারণ শারহানকে তুমি বিয়ের কথাটা বলবে। আরশাদ সাহেব কপাল টান টান করে বলল, আমাকেই পাও সবসময় ফাঁসানোর জন্য। তুমি তো ছেলেকে চেনো না। এতদিন তো বিয়ের কথা বলেছ, এক পা কি এগিয়েছে সেদিকে? শুধু তো ইলেকশনের দোহাই দিয়ে পিছিয়ে যাচ্ছে। আমি এসবের ভেতর নেই। তোমার ছেলেকে কিভাবে তুমি বুঝাবে সেটা তোমার ব্যাপার, আমায় টানবে না। তানিয়া বেগম একটু মেকি রাগ দেখিয়ে বললেন, এখন আমার ছেলে হয়ে গেল তাই না? এবার বুঝেছি, আমার ছেলেটা একদম তোমার মতো হয়েছে। তুমি ওকে তোমার মতো বানিয়েছ। আমি বলে তোমার সংসার করে যাচ্ছি, আর কেউ হলে সংসার ছেলে পালাতো। আজমল সাহেব দুজনকে চুপ করতে বললেন। আহ ভাই ভাবি, আপনারা কি শুরু করলেন? চুপ করুন। আরশাদ সাহেব আর তানিয়া বেগম চুপ করে গেলেন। তানিয়া বেগম কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে আরশাদ সাহেবের দিকে। মিতা বেগম আফ্রিদি, সাথী বেগম মিটমিটি হাসছেন। আজমল সাহেব পরিস্থিতি বুঝে বললেন, আমি তো ভাবলাম সারান সব কিছু জানে। যাই হোক, আমার মনে হয় সারানকে সব কিছু জানিয়ে ওর মতামতটা আগে নেওয়া জরুরি।
যথেষ্ট বড় হয়েছে, নিজের ডিসিশন নিজে নিক। সাথী বেগমও সহমত প্রকাশ করে বললেন। আমারও তাই মনে হয়। আফ্রিদি চুপচাপ বসে আছে, মাথায় ঘুরছে নানা রকমের চিন্তা। আফ্রিদি জানে শারহান ছেলে হিসেবে একদম পারফেক্ট, যেমন ব্যক্তিত্ব তেমন আচরণ, সকলের সাথেই ওঠা বসা আছে। কিন্তু শারহানের সাথে যে ইফার বিয়ের কথা চলছে সে আজ সকালে জেনেছে। শারহান পারফেক্ট থাকলেও একটা দিক আফ্রিদির ভালো লাগেনি। শারহান রাজনীতি করে, রাজনীতি যারা করে তাদের শত্রুর অভাব নেই, চিপাই চাপাই অজ্ঞাত অনেক শত্রু থাকে, এমনকি লাইফ রিস্কও থাকে, পরিবারের ওপরও অনেক বিপদ আসে। এসব ভেবেই দোটানায় আছে আফ্রিদি। মাকে বুঝিয়েছিল, কাজ হয়নি। শারহানকে মেয়ের জামাই বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আফ্রিদি মায়ের এমন ব্যবহারে একটু বিরক্ত। মিতা বেগম সেদিন ছাদে তানিয়া বেগমকে কোনো উত্তর দেননি। তানিয়া বেগমকে শুধু বলেছিলেন পরে সিদ্ধান্ত জানাবেন। ছাদ থেকে নেমে এসে ইফার থেকে জানতে চেয়েছিলেন শারহানকে বিয়ে করতে কোনো সমস্যা আছে নাকি। ইফা তার মাকে জানিয়েছিল বিয়েতে তার কোনো সমস্যা নেই। মেয়ের পছন্দ জেনেই তিনি তানিয়া বেগমকে হ্যাঁ বলেন। কিন্তু শারহানের সাথে এ বিষয়ে কোনো কথা না হওয়ায় কিছুটা চিন্তিত তিনি। মিতা বেগম কথোপকথনের মাঝেই বলে উঠল, আমার মনে হয় শারহানের থেকে মতামত জানা জরুরি। এতটা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বিশেষ করে সারা জীবন দুজন মানুষ একসাথে থাকবে সে বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া ভালো। শারহান ফোনে কথা বলতে বলতে সদর দরজা দিয়ে ডাইনিং এরিয়াতে ঢুকতে দেখতে পেল সোফায় বসে থাকা সকলের দিকে। দেখেই বুঝলো হয়তো কোনো জরুরি কথা চলছে। কথা বলা শেষ করে কল কাটলো, এগিয়ে এসে বাবার পাশে বসলো। শারহান সকলের দিকে একবার অবলোকন করে বলল, এখানে কোনো সিরিয়াস কথা নিয়ে ডিসকাশন চলছে নাকি? সবাইকে এত টেন্স লাগছে কেন? সকলে শারহানের আকস্মিক আগমনে কিছুটা অবাক হয়েছে। আরশাদ সাহেব ছেলেকে বললেন, তুমি তো এই সময় বাড়িতে আসো না, আজ হঠাৎ? শারহান কিছুক্ষণ মৌন থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কাল সারা রাত ঘুম হয়নি, মাথায় পেইন হচ্ছিল, তাই চলে এসেছি। আবিরকে পার্টি অফিসে রেখে এসেছি, সব কিছু সামলে নেবে। আরশাদ সাহেব একবার স্ত্রীর দিকে তাকালেন। তানিয়া বেগম মাথা নাড়িয়ে ইশারায় বললেন এখন বিয়ের কথা না তুলতে। আরশাদ সাহেব শারহানের দিকে তাকিয়ে বললেন, বেশি মাথা ব্যথা করছে? হালকা। আমার মনে হয় আপনি কিছু বলতে চাইছেন, সংকোচ না করে বলতে পারেন। আরশাদ সাহেব গলা ছেড়ে বললেন, তোমার মা একটা মেয়ে পছন্দ করেছে। মেয়েটা যথেষ্ট নম্র, ভদ্র, সুন্দরীও বটে। আমাদের সকলের পছন্দ। তোমার কি মতামত? শারহানের কপাল কুঁচকে গেল। আবারও বিয়ে? বাড়িতে আসলেই বিয়ে বিয়ে কলরব। হঠাৎই তার মনে পড়ে গেল অরিত্রিকার জোরের ঘোরে বলা কথাগুলো। কিছুটা চমকে গেল সে। বিয়ের কথা শুনেই কি তবে উৎভ্রান্তের মতো বৃষ্টিতে ভিজেছিল? সে জানে অরিত্রিকার মন বিষণ্ণ থাকলে বৃষ্টিতে ভেজার অভ্যেস আছে, তারপর জ্বর হয়ে বিছানায় পড়ে থাকে। শারহান কুঁচকে যাওয়া কপাল নিয়ে শুধালো, মেয়ে দেখেছো কবে? আর মেয়েই বা কে? তানিয়া বেগম আরশাদ সাহেবকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে উঠলেন, কথা চলছে কাল থেকে। তোর বিয়েটা দিয়ে নিশ্চিন্ত হতে চাই বাবা, রাজি হয়ে যা। মেয়েও তোর চেনা, তোর মিতা আন্টির মেয়ে, সাথেই তোর বিয়ে দিতে চাচ্ছি। এবার মতামত বল। শারহানের মুখশ্রী স্বাভাবিক, তার মাঝে কোনো বিচলিত ভাব নেই। সে একবার আর চোখে তাকালো সিঁড়ির দিকে, তখনই চোখাচোখি হয়ে গেল অরিত্রিকার সাথে। অরিত্রিকার দিকে হঠাৎ তাকানোতে সে ভড়কে গেল, সন্তর্পণে চোখ নামিয়ে নিল। তখনই শারহান চোখ ফিরিয়ে তার বাবার দিকে তাকালো। সিদ্ধান্ত এখনই জানিয়ে দেওয়া জরুরি, সময় নিলেই পরিবেশ আরও ঘোলাটে হয়ে যাবে। শারহান সিদ্ধান্ত নিল সে বিয়েতে মত আছে কি নেই এখনই জানিয়ে দিবে। ডাইনিং রুমে পিনপিনে নীরবতা বিরাজমান করছে, পরিবেশটা অনেকটা গুমট। আরশাদ সাহেব ছেলের মতামত জানার জন্য বসে আছেন অধীর আগ্রহে। আজমল সাহেব কিছুটা চিন্তিত, কারণ শারহানকে তিনি চেনেন। এই ছেলে নিজের ইচ্ছে মতো চলে,
মাঝে মাঝে মনে হয় বড় ভাই আর শারহান একজন আরেকজনের কার্বন কপি হলেও আচরণগত দিক দিয়ে শারহান অধিক গম্ভীর। তানিয়া বেগম ছেলের মতামত জানার জন্য উৎসুক হয়ে বসে আছেন। মনে মনে চাইছেন শারহান যেন রাজি হয়। তিনি চাইছেন না ইফাকে ছেলের বউ হিসেবে হাতছাড়া করতে। সাথী বেগম চুপচাপ বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মিতা বেগম চিন্তিতগ্রস্ত হয়ে বসে আছেন শারহানের উত্তরের আশায়। আফ্রিদি মনে মনে বিরক্ত হচ্ছে। আসলো ঘুরতে এখনই বিয়ে নিয়ে সভা বসেছে যেন। শারহান রাজনীতি না করলে আগেই বোনের সাথে বিয়ে দিতে রাজি হতো। এই একটি জায়গায় মন মানছে না তার। তার উপর শারহান কি জবাব দেবে তাই নিয়ে কিছুটা টেনশনে রয়েছে। শারহানের মুখশ্রী গম্ভীর, ভেবে চলেছে বহুবিধ ভাবনা। সে নড়ে চড়ে উঠে চারপাশের সকলের দিকে চোখ বোলালো। সকলেই অধীর আগ্রহী হয়ে বসে আছে। অরিত্রিকা হঠাৎ নিস্তব্ধ পরিবেশ দেখে কিছুটা কৌতূহলী হলো। সবাই হঠাৎ চুপ হয়ে গেল কেন? তখনই আসলেও কি কথা হচ্ছিল সে শুনতে পায়নি। সে সিঁড়ি থেকে নামতেই চোখ পড়ল রান্নাঘরের আড়ালে দাঁড়িয়ে থাকা পরিচিত মানুষটার দিকে। অরিত্রিকা একবার ডাইনিং রুমে বসে থাকা সকলের দিকে তাকিয়ে আবার রান্নাঘরের আড়ালে থাকা মানুষটির দিকে তাকালো। সে ধীর পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। তিশা সিঁড়িতে দাঁড়িয়ে শারহানের দিকে তাকিয়েছিল। আরেক সোফায় সুদর্শন একটা ছেলেকে দেখলো। তার মানে এটা অরিত্রিকার মামাতো ভাই। কিছুটা সময় পেরিয়ে যেতে খেয়াল হলো অরিত্রিকা তার সামনে নেই। আশেপাশে তাকিয়ে খুঁজতেই দেখলো রান্নাঘরের দিকে যাচ্ছে। সেও অরিত্রিকার পিছু পিছু দ্রুততার সহিত রান্নাঘরের দিকে গেল। আপু, তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কি শুনছো? হঠাৎ অরিত্রিকার আগমনে ইফা হকচকিয়ে গেল। হকচকানো ভঙ্গিতে অরিত্রিকার দিকে তাকালো। চোখে মুখে বিরাজ করছে অস্থির ভাব। এভাবে কেউ যে তাকে দেখে ফেলবে বুঝতে পারেনি। ইফা এখনো দাঁড়িয়ে থেকে সকলের কথাবার্তা শুনছিল অনেকক্ষণ ধরে। অতীব আগ্রহী হয়ে শারহানের উত্তর শোনার জন্য দাঁড়িয়েছিল। জবাবটা শোনার জন্যই এতটা উদগ্রীব সে। তিশা অরিত্রিকার পাশে দাঁড়িয়ে ইফার দিকে তাকালো। এই মেয়েটাই তার মানে অরিত্রিকার মামাতো বোন। দেখতেও সুন্দরী আছে। অরিত্রিকা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নিশ্চয়ই ইফা আপু সকলের বলা কথা শুনছিল। এটা ভেবেই নাক মুখ কুঁচকে আসলো। কেউ নিজের বিয়ের কথা আড়ি পেতে শোনে। মনে মনে ইফাকে সে নির্লজ্জ উপাধি দিল। ইফা এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, আরে তেমন কিছু না, এমনি এখানে দাঁড়িয়েছিলাম। অরিত্রিকা ইফার দিকে সন্দেহভাজন দৃষ্টি ফেলে বলল, তুমি নিশ্চয়ই লুকিয়ে কথা শুনছিলে। আরে বোন, আসতে বল, কেউ শুনে ফেলবে। আপু, তুমি জানো না এভাবে লুকিয়ে কারোর কথা শুনতে নেই, এগুলো বদ অভ্যাস। ইফা পড়েছে ফ্যাসাদে। কিছুটা নিজের প্রতি বিরক্ত হলো সে। এখন অরিত্রিকাকে কি বলে বোঝাবে? এর মাঝে নীরবতা ভেঙে শোনা গেল শারহানের কণ্ঠস্বর। ইফা, অরিত্রিকা আর তিশা মনোযোগী হলো সেদিকটায়। শারহান পিনপিনে নীরবতা ভেঙে গম্ভীর ভাব এটেই বলল, আমি বিয়েটা করতে রাজি নই। ডাইনিং রুমে যেন একটু ছোটোখাটো ঝটকা লাগলো সকলের। মিতা বেগমের মুখ থমথমে হয়ে গেল। তানিয়া বেগমের নিজের পছন্দের প্রতি আস্থা ছিল। ভেবেছিলেন শারহান রাজি হয়ে যাবে, কিন্তু তার হলো কই। ছেলে তো না বলে দিয়েছে। তিনি করুণ চোখে আরশাদ সাহেবের দিকে তাকালেন। আরশাদ সাহেব পত্নীর দিকে তাকিয়ে আশ্বস্ত করলেন। আজমল সাহেব এমনটাই আশা করেছিলেন। তিনি অনেকটাই শারহান সম্পর্কে অবগত। সাথী বেগম কোনো প্রতিক্রিয়া দেখালেন না। হয়তো বুঝেছিলেন শারহান সম্মতি দিবে না। আফ্রিদি শারহানের সিদ্ধান্তে খুশি হয়েছে। আরশাদ সাহেব গম্ভীর মুখে জানতে চাইলেন, বিয়ে কেন করবে না? কারণটা কি জানতে পারি? শারহান বাবার দিকে তাকিয়ে শ্বাস টেনে বলতে লাগলেন, শারহান আর এক মুহূর্ত সেখানে বসলো না।
পা বাড়িয়ে চলল নিজ রুমে। সিঁড়িতে পা রেখে রান্নাঘরের দিকে তাকালো একবার। ইফার চোখ বেয়ে টপটপিয়ে পড়ছে অশ্রু। সে করুণ চোখে সারহানের দিকে তাকিয়ে আছে। ইফা নিজেকে শান্ত রাখতে পারছে না। অরিত্রিকা অবিশ্বাস্য চোখে সারহানের দিকে তাকিয়ে আছে। সারহান চোখ ফিরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ইফা অনুভূতিহীন হয়ে গেছে। কেমন অসহ্য লাগছে সব কিছু। সে তো সারহানকে পছন্দ করত, অনেক ভালো লাগতো। মিতা বেগম যখন সারহানের সাথে বিয়ে নিয়ে মতামত জানতে চাইছিলেন, তখন যে খুশি মনে রাজি হয়ে গেছিল। ভেবেছিল পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবে। এই নিয়ে অনেক উত্তেজিত হয়েছিল সে। কিন্তু এক নিমেষে স্বপ্নগুলো ঘুরিয়ে গেল। জীবন থেকে ভালো লাগার মানুষটি হারিয়ে গেল। ইফা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল দোতলায় অরিত্রিকার রুমের দিকে। অরিত্রিকা স্তম্ভিত নয়নে সারহানের চলে যাওয়া দেখল। এখনও তার বিশ্বাস হচ্ছে না। যা শুনেছে মনে হচ্ছে ভুল শুনেছে। সারহান যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাতে যেন এখনো বিস্ময়ের ভাব কাটছেই না অরিত্রিকার। মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। ইফার কান্নারত অবস্থায় দৌড়ে যেতে দেখে অরিত্রিকার হুঁশ ফিরল। এতক্ষণ খুশি হলেও ইফাকে দেখে তার খারাপ লাগছে। তারও খারাপ লেগেছিল যখন শুনেছিল ইফা আপুর সাথে সারহান ভাইয়ের বিয়ে। এক মুহূর্তে অবচেতন মন মেনে নিয়েছিল হয়তো আর সে সারহানকে পাবে না। বিয়েটা বোধহয় হয়ে যাবে। প্রথম ভালো লাগার মানুষের সাথে অন্য কাউকে সহ্য হয় না। এখন একটু হলেও উপলব্ধি করতে পারছে ইফার কষ্ট। অরিত্রিকাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিশা ফিসফিসিয়ে বলল, এসব কি হচ্ছে রে? কিছুই বুঝতেছি না আমি। অরিত্রিকা মুখ গোমরা করে বলল, আমিও তো বুঝলাম না কি হলো। ভেবেছিলাম সারহান ভাই রাজি, তাই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা করছে। এখন দেখি হবু বর সাহেবই রাজি নয়। তিশা আফসোস করে বলল, আমি তো রাজি আছি, বিয়েটা আমাকে করলেই তো হয়। জানি জীবনেও করবে না আমায়, হার্টলেস মানুষ একটা। অরিত্রিকা মুখ বেঁকিয়ে বলল, ঢং। তোর খারাপ লাগছে না? কেন? তোর মামাতো বোনের সাথে বিয়েটা হচ্ছে না এই কারণে। অরিত্রিকার ভালো লাগলেও কোথাও একটু খারাপ লাগা কাজ করছে। সে উত্তর দিল, লাগছে তো। সারহান রুমে এসে শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। পকেট হতে ফোন আর ওয়ালেট বের করে স্টাডি টেবিলে রেখে বিরক্তি ভঙ্গিতে আলমারি থেকে তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে প্রবেশ করলো। দরজা লাগিয়ে জামা কাপড় রেখে শাওয়ার অন করে দিল তখনই। মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। এত ঝামেলা কেন চারিদিকে? একদিকে রাজনীতি, আরেকদিকে পারিবারিক সমস্যা। ওপর থেকে বৃষ্টির ন্যায় শীতল পানির ধারা সারহানের পুরুষালী দেহ ছুঁয়ে যাচ্ছে। কপালে কৃষ্ণবর্ণীয় চুলগুলো এলোমেলোভাবে চুল ছুঁয়েছে। দু হাতে চুলগুলো ঠেলে দিল পিছনে। হঠাৎ কি মনে করে ওয়াশরুমের আয়নার দিকে তাকালো সারহান। তাকাতেই দেখলো লাল হয়ে থাকা চোখগুলো। তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো নিজ মুখ। তার কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। কখনো সে কোনো মেয়ের জন্য রাতে না ঘুমিয়ে থাকেনি, অথচ অরিত্রিকার কিছু কথা যেন তার ঘুমকে কাবু করে ফেলেছে। ঘুম যেন কোথাও হারিয়ে গিয়েছে। আজ সারাদিন কেটেছে চিন্তিত ভাব নিয়ে। অরিত্রিকা জ্বরের ঘোরে সত্যি বললেও এখন হয়তো সেগুলো মনে থাকবে না। সারহান দীর্ঘশ্বাস ফেলল। নিজ থেকে আসার সময় ইফাকে দেখেছিল সে। সারহান ইফা সম্পর্কে অবগত এবং ইফার ফিলিংস সম্পর্কেও জানে। ইফা যে তাকে পছন্দ করে সেটা 1-2 দিনে বুঝেছে। খেয়াল করেছে ইফার লুকিয়ে চুরিয়ে তাকে দেখা, তার রুমের দিকে তাকিয়ে থাকা ভাবভঙ্গি। এসব চোখে পড়লেও এড়িয়ে গেছে সে। সারহান এসব ভাবনা বাদ দিয়ে দ্রুত গোসল শেষ করলো সে। জামা কাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো।
শারহানের ফোন বেজে চলেছে। সে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। শারহানের ভ্রু কুঁচকে গেল। সে কৌতূহল নিয়ে কল রিসিভ করলো। ইফা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মিতা বেগম মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। ওনারও মন খারাপ। ভেবেছিলেন হয়তো শারহান রাজি হবে। নিজেরই দোষী মনে হচ্ছে। অরিত্রিকা একটু দূরে দাঁড়িয়ে দেখে চলেছে। মনটা ভীষণ খারাপ। তিশাও চুপচাপ অরিত্রিকার পাশে দাঁড়িয়ে আছে। সাথী বেগম ইফাকে বুঝিয়ে সুঝিয়ে রান্না করতে গেছেন। ইফা কান্নারত কণ্ঠে বলে উঠল, মা, আমি এখানে আর থাকবো না, বাসায় যাব, আজই চলে যাব। আমি আর এখানে থাকতে চাই না। মিতা বেগম মেয়েকে বোঝাতে বললেন, আর যাওয়া সম্ভব নয়, আগামীকাল বিকেলে চলে যাব।